আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা আজ এমন একটি ঐতিহাসিক এবং চূড়ান্ত সাংবিধানিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি, যা দেশের আগামী দিনের রাজনৈতিক গতিপথ সম্পূর্ণরূপে নির্ধারণ করে দেবে। আমাদের আলোচনায় আজ উঠে আসবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সেই গুরুত্বপূর্ণ রায়, যে রায় আগামী 20 নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনবে কিনা সেই প্রশ্নের মীমাংসা করবে। আর যদি এই ব্যবস্থা ফেরে, তবে বর্তমান ইউনূস সরকারের ভাগ্য কি হবে? তাদের মেয়াদ কি সেদিনই ফুরিয়ে যাবে? এই জটিলতা নিয়েই বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন, এটি কেবল একটি আইনি রায় নয়, এটি দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা এবং সাংবিধানিক সংকটের একটি বিচারিক সমাধান। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে টানা 10 দিনের শুনানি শেষে 20 নভেম্বর দিনটি রায়ের জন্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ গবেষণার পর আদালত চত্বরে নানা আলোচনা শেষে এখন প্রবল অনুমান যে 2011 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ করা হয়েছিল, আদালতের নির্দেশে তা আবার পুনঃসংযোজিত হতে চলেছে। যদি 20 নভেম্বর এই রায় আসে, তবে প্রথম এবং সবচেয়ে বড় সাংবিধানিক প্রশ্নটি এসে দাঁড়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের অস্তিত্ব নিয়ে। আমরা জানি, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল একটি বিশেষ সাংবিধানিক প্রেক্ষাপটে। সংবিধানে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না, তখন 106 অনুচ্ছেদের রেফারেন্সে এক ধরনের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল। অর্থাৎ এই সরকারটি সাংবিধানিক যৌক্তিকতা বা ভিত্তি ছিল একটাই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অনুপস্থিতি। কিন্তু যখন আদালতের রায়ের মাধ্যমে সেই অনুপস্থিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সংবিধানে ফিরে আসছে, তখন সাংবিধানিক দিক থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আর কোনো বৈধ ভিত্তি থাকে না। সংবিধান কিন্তু একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে কোনোভাবেই সমর্থন দিতে পারে না। এই দু ধরনের সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে পরস্পর বিরোধী। তাই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার মুহূর্তেই সেই একই সংবিধানের অধীনে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ করা ছাড়া কার্যত আর কোনো উপায় থাকে না। এটি স্বেচ্ছায় রূপান্তরিত হওয়ার বা কোনো ধরনের সাময়িক পরিবর্তনের বিষয় নয়, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা। রাজনৈতিক অঙ্গনে আমরা অবশ্যই দেখেছি এই বিষয়ে নানা ধরনের অসাংবিধানিক আলাপ রয়েছে। একসময় অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেছিলেন যে এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারে কনভার্ট হয়ে যেতে পারে। আবার বিএনপির একজন আইনজীবী শুনানির সময় বলেছিলেন, এই রায় হয়তো পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই নির্বাচনের ক্ষেত্রে নয়। কিন্তু আইনি দৃষ্টিকোণ থেকে এই উভয় ধারণাই কিন্তু ভুল। কারণ আদালত যখন একটি বিলুপ্কৃত বিধানকে পুনঃসংযোগ করবে, তখন তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্বকে বাতিল করে দেবে। সুতরাং বর্তমান সরকারের মেয়াদ সাংবিধানিকভাবে সেদিনই শেষ হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে। এবার আসা যাক আরেকটি চরম জটিলতায়। যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, তবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? পুরনো সংবিধান অনুযায়ী প্রধান হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। কিন্তু এখন পরিস্থিতিটা আসলে কি? বর্তমানে বিচারপতি ওবায়দুল হাসানের সেই পদে থাকার কথা, কিন্তু আমরা জানি যে তিনি গ্রেফতার হয়ে বর্তমান সময়ে কারাগারে রয়েছেন। তাকে তো আর প্রধান হিসাবে দায়িত্ব দেওয়ার কোনো প্রশ্নই আসে না। অন্যদিকে বর্তমানে যিনি প্রধান বিচারপতি হিসাবে আছেন সৈয়দ রেফাত আহমদ, যদি তিনি পদত্যাগ বা অবসর নেন, তবে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হিসাবে তার এই পদে আসার একটি প্রক্রিয়া তৈরি হতে পারে, যা হবে একটি বড় ব্যতিক্রমী পদক্ষেপ। আর অধ্যাপক ইউনূসের কথা যদি বলি,
পুরনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে তাকে প্রদান করার কোনো অপশন নেই। যদিও জুলাই সনদে বিকল্প পন্থার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার মিলিয়ে 5 সদস্যের একটি তত্ত্বাবধায়ক সরকার প্রধান খুঁজে বের করবেন। কিন্তু মনে রাখতে হবে, এই জুলাই সনদের আলোচনা এখনো কোনোভাবেই সংবিধানে যুক্ত হয়নি, যার জন্য দেশের রাজনৈতিক লড়াই চলছে। 20 নভেম্বরের রায় সংবিধানে যা ফিরিয়ে আনবে তা হলো বিলুপের আগের পুরনো বিধান। তাই তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচন নিয়েও নতুন করে সাংবিধানিক এবং রাজনৈতিক অচল অবস্থা তৈরি হবে। এই সংকটগুলো আমাদের সামনে রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক প্রজ্ঞার অভাবকেও তুলে ধরে। আমরা দেখেছি যে জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল সংবিধানের তোয়াক্কা না করে নিজেরাই সিদ্ধান্ত নিতে চেয়েছিল। সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো কথাও শোনা গিয়েছিল। কিন্তু আদালতের এই রায় দেখিয়ে দেবে যে সংবিধানকে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে যদি কোনো রাজনৈতিক দল সংবিধান বহির্ভূত কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো কাঠামোতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত অবশ্যই আদালতে চ্যালেঞ্জ হবে। আর যারা এই ধরনের সংবিধান বহির্ভূত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবেন, তাদের সবাইকেই একসময় আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হতে হবে। এই সাংবিধানিক জটিলতা দেশের নির্বাচন প্রক্রিয়াকেও দারুণভাবে প্রভাবিত করবে। আমরা যারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতেই নির্বাচন হয়ে যাওয়া এবং দ্বিতীয় সপ্তাহে নতুন সরকার আসার স্বপ্ন দেখছি, এই রায় তাদের সেই ভাবনাকে হয়তো সহসা বাস্তবায়িত হতে দেবে না। এই সাংবিধানিক সংকট সমাধান না করে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা মনে করুন, কিছুদিন আগেই আমরা আলোচনা করেছি যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অস্বাভাবিকভাবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছিল হয় নির্বাচন পরবর্তী সংঘাত হবে, নয়তো নির্বাচন পিছিয়ে যাবে। আর এখন আদালতের এই রায় সাংবিধানিকভাবে নির্বাচন পেছানোর এবং বর্তমান সরকারকে চ্যালেঞ্জ করার একটি নতুন পথ খুলে দিল। এই দুটো বড় ঘটনাই নির্দেশ করছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন আর কোনোভাবেই সরল রৈখিক নয়। সব মিলিয়ে আগামী 20 নভেম্বরের এই রায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গেম চেঞ্জার। হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আদালতের রায় মেনে নিয়ে পদত্যাগ প্রক্রিয়া শুরু করতে হবে, যা একটি নতুন এবং জটিল তত্ত্বাবধায়ক প্রক্রিয়াকে জন্ম দেবে, অথবা তারা রায়কে উপেক্ষা করে নতুন করে সাংবিধানিক সংকট তৈরি করবে। এই রায় আসলে রাজনৈতিক অভিনেতাদের জন্য চূড়ান্ত পরীক্ষা। তারা কি বিচার বিভাগ ও আইনের শাসনকে সম্মান দেখাবেন, নাকি ক্ষমতার জন্য সংবিধানকে অগ্রাহ্য করবেন? পুরো জাতি, আমি মনে করি, প্রকৃতপক্ষে এই জবাবের অপেক্ষায়। এবং এই জবাব যখন চলে আসবে, তখনই আমি মনে করি বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল পর্যায়ে যাবে এবং দেশে একটি সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেই নির্বাচন গণতান্ত্রিক একটি পরিবেশ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অপরদিকে রইল আওয়ামী লীগের রাজনৈতিক দ্বন্দ্ব। এই রাজনৈতিক দ্বন্দ্বে কে বিজয়ী হবে, এটিও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ফ্যাক্ট হিসেবে বর্তমান সময়ে দাঁড়িয়ে আছে।